অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে নিটের জন্যে ফিজিক্সটাকে কীভাবে স্ট্রং করা যায়, কীভাবে পড়লে কীরকমভাবে আমরা যদি পড়াশুনো করি তাহলে ফিজিক্সটা অন্তত আমাদের অনেক স্ট্রং হবে। কারণ যে ৩টে বা ৪টে সাবজেক্ট থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, তার মধ্যে ফিজিক্সটাই সবার সমস্যা বেশি হয়। কারণ যেহেতু ম্যাক্সিমামই থাকে তারা হচ্ছে বায়োসায়েন্সের, তারা পুরোপুরি মানে ওই অঙ্কটা নেয় না। এবার অঙ্ক না নিলে কী হয়, তখন ফিজিক্সের অনেক অঙ্কতে অনেক জায়গাতে সমস্যা হয়, মানে একটা ভয় ঢুকে যায় মনের মধ্যে। তো সেই জন্যই ফিজিক্সটা একটা মোটামুটি ভয়ানক সাবজেক্ট হয়ে যায় এদের কাছে। যারা পিওর সায়েন্সের স্টুডেন্ট তাদের খুব একটা সুবিধা হয় না, আমার যতদূর আমার নলেজ আছে। কিন্তু ম্যাক্সিমাম যারা এই বায়োসায়েন্স আছে যাদের মানে পুরোপুরি ওই ম্যাথ ছাড়া হাবিজাবি সাবজেক্ট নিয়ে সব নিয়েছে, তাদের একটু সমস্যা হয়। তো যাই হোক, সেটা নিয়ে ভেবে কাজ নেই। আমাদের নিটে তো বলেনি এনটিএ যে অঙ্ক থাকতে হবে। তাহলে কীরকমভাবে কী করা যায় সেটা একটু দেখা যাক। শুরুতেই বলি, আমি কয়েকটা পয়েন্ট নিয়ে বলবো যে নো ইয়োর সিলেবাস ওয়েল। নো ইয়োর সিলেবাস ওয়েল। তোমার সিলেবাসটাকে ভালো করে জানতে হবে। দেখবে এনটিআর একটা নতুন যে ওই ফরম্যাট এসছে, কীরকমভাবে কটা সাবজেক্ট মানে কটা টপিকের কটা সাব টপিক আছে এটা নিয়ে সিলেবাসের একটা লিস্ট আছে, যেটা আমি তাহলে খুঁজে যদি পাই তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো সেখানে পাওয়া যাক এটা। এই যে সিলেবাসটা, এই সিলেবাসের মধ্যে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা টপিকের, প্রত্যেকটা সাব টপিক জানতে হবে যে কী কী আছে আমার সিলেবাসের মধ্যে আর কী কী নেই। কারণ যদি হাবিজাবি কিছু পড়ো যেগুলো মানে সেই যেই লেভেলের, তাহলে কিন্তু সেগুলো ফালতুই হয়ে যাবে, টাইম নষ্ট হবে, কিন্তু তোমার সিলেবাসের মধ্যে নেই। তুমি আর ওই সব করতে গিয়ে আসল যেগুলো সিলেবাসের মধ্যে আছে সেগুলোই পারবে না। তাই এটা বলছিলাম যে নো ইয়োর সিলেবাস ওয়েল। বোঝা গেছে? সিলেবাসটাকে ভালো করে জানতে হবে। তার জন্য সিলেবাসের একটা কপি সবসময় মানে প্রিন্ট করে কাছে রাখবে। সবসময় দেখবে যে কোনটা আছে, কোনটা নেই। আর যদি কোনো কোচিং পুরোপুরি নিয়ে থাকো তাহলে তো অবশ্যই সেই কোচিংয়ের যা করাবে সেটাই তোমার কাছে মানে ওটাই হয়ে যাবে। অন্য কিছু দেখতেও হবে না এত। আর যারা পুরোপুরি সেলফ স্টাডি করবে, অনেকগুলো ড্রপ হয়ে আছে, তারা জানবে যে কীরকম কী সিলেবাস এসছে না এসছে, নতুন কী চেঞ্জ হয়েছে বা নতুন কিছু যদি বাদ যায় বা অ্যাড হয়, এগুলো দেখতে হবে। এরপরে একটা সবচেয়ে বড় প্রশ্ন যে ফিজিক্সের এনসিইআরটি পড়া উচিত নাকি উচিত নয়, এনসিইআরটি কতটা জরুরি। আমি বলবো ফিজিক্সের ক্ষেত্রে অন্তত এনসিইআরটির কোনো ভূমিকা নেই। ফিজিক্সের ক্ষেত্রে এনসিইআরটির কোনো ভূমিকা নেই, একদম পরিষ্কার কথা। কিন্তু তবুও যারা একদম সেই টপ লেভেলের কথা ভাবতে চাইছো, তারা তো সব পড়তে পারো, তোমাদের তো পড়ার কোনো মানে শেষ নেই। যারা টপার হবে ভাবছো, 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করবে, তাদের তো মানে পড়ার কোনো শেষ নেই, তুমি যত খুশি পড়তে পারো। কিন্তু আমি সেরকম সার্ভাইভারদের কথা বলছি, যারা একেবারে মানে ফিজিক্সটাই কথাই ভাবছে যে আমি করবো কীভাবে, তাদের জন্য এনসিইআরটি দরকার নেই। কারণ এনসিইআরটি হচ্ছে কীরকম, এমসিডি সবাই জানে, এনসিইআরটি একটা ক্রিস্প বই, খুব ছোটো ছোটো করে লেখা থাকে, অল্প অল্প কথাতে সব কিছু শেষ করে দেয়। তো ওখানে যদি আমি ফিজিক্সটাকে বুঝতে চাই তাহলে কিন্তু হবে না। ওর মধ্যে সব কিছু ডিটেলসে দেওয়া নেই। কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আবার সেই যেই লেভেলের জন্য আছে, এক্সট্রা অনেক পয়েন্ট, সেগুলোর মধ্যে ঢোকারও কোনো প্রয়োজন নেই। বোঝা গেছে? তাই ওটা একটা মানে সিলেবাস বাউন্ড নয় জিনিসটা, একটা খুব একটা মানে ফালতু টাইপের বই এনসিইআরটি, ফিজিক্স অন্তত। তাহলে আমাদের কি এনসিইআরটি পুরোপুরি বাদ দেওয়া উচিত? না, এনসিইআরটির একটা এক্সাম্পলার বই হয়, এনসিইআরটি এক্সাম্পলার, এই বইটা কিনতে পারো। এখানে কিন্তু অনেক এক্সাম্পল বেসড মানে কোশ্চেন পাবে। এনসিইআরটির যে মানে যা পড়া, সেটার থেকে ওরা কিছু ক্লিস্প নিয়ে কিছু কোশ্চেন তৈরি করে, এনসিইআরটি থেকেই এটা বেরোয়, ওটা এনসিইআরটি এক্সাম্পলার ফিজিক্সের। তো সেখান থেকে সেই কোশ্চেনগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। একটা বই পাওয়া যায় এক্সাম্পলার, বা এখন তো পিডিএফও পাওয়া যায় অনলাইনে, সেই পিডিএফ নিয়ে সেখান থেকেও কোশ্চেন করতে পারো। তাহলে আমি বলবো যে এনসিইআরটি দরকার নেই, কিন্তু এক্সাম্পলারটা অবশ্যই করতে পারো। এক্সাম্পলারটা খুব ভালো কাজ হবে, এক্সাম্পলার, কিন্তু এনসিইআরটি দরকার নেই। এরপরে কোশ্চেন প্র্যাকটিস কীরকমভাবে করবো বা কোন বই থেকে করবো? কোশ্চেন প্র্যাকটিস করলে আমি বলবো দুটো বই আছে, একটা হলো ডিসি পান্ডে, একটা হলো এইচসি ভার্মা। তো এইচসি ভার্মাটা আমি বলবো অপশনাল, কারণ এইচসি ভার্মাতেও অনেক একটু মানে হাই লেভেলের কোশ্চেন আছে ওর মধ্যে, এইচসি ভার্মার মধ্যে। কিন্তু এইচসি ভার্মাটা অনেকের আবার মানে স্যুট করে যায়, ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করে যায়, তাদের এইচসি ভার্মাটা ভালো লাগে। আমি পার্সোনালি এইচসি ভার্মা কোনোদিন করিনি, আমার শুধু কোশ্চেন মানে দেখেছিলাম ওইটুকুই, মানে ওটা আমি যে আমি তো পুরোপুরি সলভ করেছি A to Z এরকম কিছু না, এইচসি ভার্মা আমি করিনি। আমি করেছিলাম ডিসি পান্ডের দুটো ভলিউম হয়, ভলিউম 1 ক্লাস 11, ভলিউম 2 ক্লাস 12। তো ডিসি পান্ডেটা যদি ডিসি পান্ডে করতে পারো পুরো A to Z সবটা, তাহলে আমার মনে হয় এটা এনাফ। নিটের জন্য ডিসি পান্ডের আরিহান্তের বইটা আসে, আরিহান্ত কোম্পানির আসে ওটা। তো আরিহান্ত পাবলিকেশনের ডিসি পান্ডের বইটা দুটো ভলিউম যদি A to Z করো, তাহলে ওটা একদম এনাফ, আমার মতে এনাফ।
এবার এইচএসসি ভার্মা তো অপশনাল তো তুমি করতেই পারো, আমি কি বলছি, এখন এক্সট্রা তুমি যত চাও তত করতে পারো, কিন্তু কোনটা একদম মিনিমাম করতেই হবে সেটা আমি বলছি এরকম। তাহলে এখানে বললাম যে ডিসি পান্ডেটা করলে ভালো হবে, এখানের মধ্যে ডিসি পান্ডেটা করলেই ভালো হবে। এইচসি ভার্মাটা যদি না চাও তাও করতে পারো, যদি তোমার থেকে থাকে তুমি যদি ওটা প্র্যাকটিস করো তাহলে ওটা করবে, ডিসি পান্ডে করার দরকার নেই যদি এইচসি ভার্মা করেই তোমার হয়ে যায়। আর একটা কথা, হ্যাঁ, এইচসি ভার্মাতে কিন্তু এমসিকিউ এর চেয়ে বেশি ওদের ওই ডেসক্রিপটিভ কোশ্চেন থাকে, এটা মাথায় রাখতে হবে। এইচসি ভার্মা কিন্তু এই বোর্ডসের সিলেবাসের অনুযায়ী ম্যাক্সিমামটা করা, বোর্ডস বা জেইর ক্ষেত্রে সুবিধা হবে, যেই অ্যাডভান্স যারা দেয় তাদের ওই যেহেতু ডেসক্রিপটিভ কোশ্চেন থাকে, তো এখানে ওই ডেসক্রিপটিভ কোশ্চেন থাকে ম্যাক্সিমামটাই, এমসিকিউ খুব কম থাকে এইচসি ভার্মাতে। আমি যদি ভুল হয় নতুন এডিশনে যদি কারেক্ট করে থাকে আমি একটু কারেক্ট করে দিও, কারণ আমি যতদূর দেখেছি এইচসি ভার্মা ওল্ড এডিশন বা আগের, সেখানে কিন্তু সবটাই ওই ম্যাক্সিমাম ডেসক্রিপটিভ কোশ্চেন থাকে, মানে এমসিকিউটা খুব কম থাকে। তাই ডিসি পান্ডেটা আমার মতে এখানে বেটার হলো। আগেরটাই বললাম এনসিআরটি দরকার নেই এক্সাম্পলারটা পড়তে, এখানে ডিসি পান্ডেটা বললাম, আর এখানে প্রথমে বলেছিলাম নো ইয়োর সিলেবাস, বোঝা গেছে এইটুকু। এবার আসছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব 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 ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছাড়া পরীক্ষা দিতে যাওয়ার কথা ভেবেও না। আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হবে, তারপরে কোশ্চেন প্র্যাকটিস অন্য কিছু হবে, আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিসের করবো? আগে করতে হবে নিটের, আগে করতে হবে নিটের, নিট শেষ করার পরে তারপরে জেই মেন্সের করতে হবে। এবার জেই মেন্সেরও তো অনেক কিছু আছে যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে নেই, এটা একটা বড় প্রশ্ন, কারণ জেই মেন্সের অনেক কিছু আছে যেগুলো আমাদের নিটের চেয়ে অনেক হাই লেভেলের, তো সেগুলো তো আমাদের দরকার নেই, তাহলে কি সেগুলো সব করতে হবে? না, করতে হবে না। যদি করো তো খুব ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু নিটের টাচে থাকো, নিটের চেয়ে বেশি দূরে যেও না। 2025 সালে কোশ্চেনগুলো ভয়ানক কঠিন এসছে বলে বাকি সবগুলোতেই আসবে এরকম কোনো কথা নেই, নাও আসতে পারে, সামনের বারে কোশ্চেন অত কঠিন নাও আসতে পারে, কিন্তু প্রিপারেশন ভালো নেওয়া উচিত। কিন্তু তাই বলে এমন নয় যে আমি এত কঠিন কোশ্চেন করতে গেলাম আমি পুরোপুরি ডিমোটিভেট হয়ে গেলাম, তাহলে তো ওটা কোনো লাভ হবে না। তাই নিট করবে এবং নিটের টাচে থেকে তারপরে জেই মেন্সের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, বোঝা গেল? আর যদি তুমি টাইম পাও তাহলে সবটাই করবে, যেগুলো পারলে না সেগুলো মার্ক করে রেখে তুমি ChatGPT বা অন্য জায়গা থেকে দেখে নেবে। এখন তো এমন নয় যে টিচারের কাছেই জানতে হবে, এখন তো এআই এসে গেছে, এখন ChatGPTর কাছ থেকে জানলেই হয়ে গেল, সব কিছু জানা যাবে। তো নিটের কোশ্চেন A to Z সবগুলো প্র্যাকটিস করলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর তারপরে যেই মেন্সেরগুলো সব করলে, আর করার পরে তারপরে এদিকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে ডিসি পান্ডে থেকে, বোঝা গেল? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবার আছে টেস্ট। টেস্টটা একটা জিনিস যেটা আমরা সবচেয়ে বেশি মিস করি, মানে ম্যাক্সিমাম জন মিস করে, টেস্টটা দিতেই ভয় পায়, যে আমার সিলেবাস কমপ্লিট হয়নি বা কিছু হয়নি আমি টেস্ট দেবো না, একদম না, এটা খুব বড় ভুল হবে। টেস্ট তুমি দাও, যে তুমি মানে যেটুকুই পারো তাতেই টেস্ট দেবে, আর বাকিটা তোমার হবে যাবে পুরোটা মিস্টেক বুকের মধ্যে চলে যাবে। টেস্ট যেটুকু পারলে সেটুকু ভালো, আর বাকি যেটা হবে না সেটা তোমার পরের টেস্টের জন্য তুমি বুঝে গেলে যে কী কী পড়তে হবে আর একবার। এটা টেস্ট তোমাকে, মানে তোমাকে টেস্ট করবে যে তুমি কতটা কোন জায়গাতে দাঁড়িয়ে আছো, কতটা পারবে কতটা পারবে না, তো টেস্ট দেওয়া উচিত। এবার টেস্ট কীভাবে দেবো? অনেকে তো ম্যাক্সিমাম জনই তো অনলাইন ব্যাচ নিয়ে রেখেছে, তারা তো টেস্ট দেখলে কীভাবে দেবে, কিন্তু অনলাইন টেস্টের নিয়ে তো কোনো লাভ নেই, পরীক্ষা তো সেই দিতে হবে ওয়েমারে, তাই না? তো ওয়েমারে যখন সেই পরীক্ষায় দেবে তাহলে তো অনলাইন টেস্ট দিয়ে কোনো লাভ নেই, ক্লিক করলাম ওই অপশান এ ক্লিক করলাম, অপশান বি ক্লিক করলাম, আর শেষে আনসার চলে এলো, ওরকমভাবে তো করে কোনো লাভ নেই। তাহলে কী করতে হবে? টেস্টের যখন আমরা যেখান থেকে দিই না কেন তার একটা পিডিএফ আসে, তো সেই পিডিএফটা প্রিন্ট করতে হবে, আর ওয়েমারের 20-25 কপি জেরক্স করে নিতে হবে। তো এবার এই যে প্রিন্ট করবে, এই প্রিন্ট করার পরে সেই যে টেস্টটা সেটা ওয়েমারের পেন অ্যান্ড পেপারে দিতে হবে, নিজে হাতে কলমে, অফলাইন টেস্ট দিতে হবে। অফলাইন মানে কিন্তু সে অফলাইনে ব্যাচ নিয়ে গিয়ে তারপর টেস্ট দেওয়া এরকম মানে নেই, নিজের ডিসিপ্লিন থাকলে অফলাইন টেস্ট নিজেই দেওয়া হবে। আমি তো আমার ইউটিউবে দেখিয়েছিলাম ওই একটা শর্ট দেওয়া আছে, দেখবে কতগুলো টেস্ট অফলাইনে দেওয়া আছে, বান্ডিল হয়ে গেছিলো পুরো। তো অফলাইন টেস্ট মানে এরকমই নিজেকে নিজের ডিসিপ্লিনে দিতে হবে, পেন অ্যান্ড পেপার মোডে দিতে হবে, ওয়েমারে দিতে হবে। অফলাইন টেস্ট দিতে হবে কীভাবে? আমি প্রিন্ট করে নিয়ে এসে তারপর নিজে দিয়ে দেবো, মিটে গেল। বা টিচার, এই পয়েন্টগুলো আশা করি বোঝা গেল। এবার টিচারের যে প্রবলেমটা, টিচার অনেকেই বলছে যে কোন টিচারের কাছে পড়লে ভালো হয়। আমি তো ফিজিক্সওয়ালা থেকে পড়েছি, এবার আমি তো অন্য কোনো টিচারের কথা বলতে পারবো না, তো আমি এখান থেকে পড়েছি, এখানে টিচারের কথাই জানি। অন্য জায়গাতেও আছে, তাদের যারা পড়ছো যেখানে পড়ছো সেখান থেকেই পড়ো, সব টিচারই বেস্ট, তারা ওখানে পৌঁছেছে, তার যোগ্যতাতেই পৌঁছেছে, যাকে তাকে তো নিয়ে নেবেন ওখানে, আমি গেলে তো আমাকে ঢুকিয়ে নেবে না, তার যোগ্যতা ছিল বলেই ঢুকেছে, তাই না? অত মানে সন্দেহ করে লাভ নেই, সবাই ভালো। কিন্তু ফিজিক্স পড়ার ক্ষেত্রে আমার যে জনকে ভালো লেগেছে সেটা হচ্ছে এমআর স্যারকে ভালো লেগেছে আর সালিম স্যারকে ভালো লেগেছে। এমআর স্যারের নিটের জন্য আগের বছর অবধি সবচেয়ে বেস্ট ছিল, কিন্তু এবার ওই কোশ্চেন কঠিন হওয়ার জন্য সালিম স্যারকেও দিয়েছে এখানে। অনেকে আবার বলছে যে এমআর স্যারের সঙ্গে তার ফ্রিকোয়েন্সি ম্যাচ হয় না, যদিও বেস্ট স্যার তবুও তার ওই
ফ্রিকোয়েন্সি ম্যাচ হয় না বলে সে অন্য কারোর কাছ থেকে করতে পারো তোমার। কিন্তু এমআর স্যারের কাছ থেকে করলে তুমি যদি মানে একদম সেই বেস থেকে উঠে একটু তোমার লেভেলটা একটু হাই থাকে, একেবারে যেমন সেই ক্লাস 9-10 লেভেলে না থাকে, 11-12 যদি বোর্ডের জন্য কিছু যদি পড়ে থাকো, তাহলে এমআর স্যারের কাছ থেকে পড়তে তোমার খুব ভালো লাগবে। আর সালিম স্যার নতুন এখন প্রথম নিটের ব্যাচ পড়াচ্ছেন, আমি জানি না কীরকম করছেন, কিন্তু সব মানে একজন বললেন, রিভিউ দিলেন খুব ভালো পড়ছেন নাকি। মানে যেহেতু জেইর জন্য পড়াতেন উনি, তাই একটা ওনার আলাদা এক্সপিরিয়েন্স আছে, সেটা নিটে এখানে এনে বলছেন। তো মোটামুটি এই দুজনই টিচার আমি বললাম, যে এবার এই দুজনের মধ্যে তুমি দেখে নাও তুমি কাকে করবে। এমআর স্যারের কাছে করতে পারো, বা এদিকে তুমি সালিম স্যারের কাছেও করতে পারো। এমআর স্যার বা সালিম স্যার এই দুজনই আছে। তো এবার আমার প্রসেসটা কীরকম হবে, মানে ক্লাসটা করার বা তারপরে কীরকমভাবে এগোবো সেটা একটা ব্যাপার একটু বলি। যে এই যে এখানে প্রথমে লেকচার দেখছো তুমি, এই যে লেকচার তুমি দেখলে, অনলাইনের কথাই বলছি, কারণ অনলাইন করলে ডিসিপ্লিনটা অনেক বেশি হয়, ডিসিপ্লিন বেশি রাখতে হয়, টাইমটা বেশি পাওয়া যায়, এটা একটা ব্যাপার। অনেকে অফলাইন নিয়ে তো নেয়, কিন্তু যাওয়ার সাথে টাইম চলে যায়। আবার যারা অনলাইনে তাদের জন্য সুবিধা হবে এটা। লেকচার আমি দেখে নিলাম, দেখে নেওয়ার পরে নোটস আমি দুটো বানাবো। যারা প্রথম দিকের মানে একদম প্রথম আছে, যারা একটা ক্যাটাগরি বলছি, যারা ফার্স্ট ড্রপ দেবে তাদের জন্যে। আরেকটা ক্যাটাগরি আছে যারা ফার্স্ট ড্রপে সব কিছু পড়েছে এবং তারপরে যতগুলো এক্সট্রা ড্রপ আছে তারা এবার আসছে। যারা প্রথম পড়বে তারা কিন্তু ডিটেলসে নোটস বানাতে হবে, ডিটেলস নোটস বানিয়ে তার সঙ্গে শর্ট নোটস বানাতে হবে। আর যারা আগে পড়েছে একটা বা দুটো ড্রপ নিয়ে, মানে সব ডিটেলস নোটস তাদের বানানো আছে, তারা শুধুমাত্র শর্ট নোটস বানাবে। বোঝা গেল? ডিটেল নোটস শুধু কারা বানাবে? যাদের নেই এই ম্যাটেরিয়ালটা, ডিটেল নোট ম্যাটেরিয়ালটা যাদের কাছে নেই শুধু তারা বানাবে। আর যাদের কাছে অলরেডি আছে তারা শুধুমাত্র শর্ট নোটস বানাবে, শুধু শর্ট নোটস, মানে এটাই কাজে লাগবে। তো এবার কি হলো, এবার একটা তো শর্ট নোটস বানালে, তার সঙ্গে এবার এই যে শর্ট নোটস আর ডিটেল নোটস বানানোর পরে তার সঙ্গে একটা এবার ফর্মুলা শিট বানিয়ে নেবে ফিজিক্সের জন্য। মানে যা ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো এবার তুমি চাইলে এই ফর্মুলাগুলোকে এই শর্ট নোটসের মধ্যেই অ্যাড করতে পারো। শর্ট নোটসের মধ্যেই ম্যাক্সিমাম ফর্মুলাগুলো দিলে, আর ফর্মুলাগুলো দিলে, আর তার সঙ্গে ওই কিছু এক্সট্রা পয়েন্ট দিলে, এটাকে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এই যে ফর্মুলা শিট, যেটা ফর্মুলা শিটটা তুমি শর্ট নোটসের মধ্যেই অ্যাড করতে পারো। বোঝা গেল? এটা হলো। এইবার এখান থেকে তোমার যে ইনস্টিটিউট, সেখান থেকে তুমি যদি নাও তাহলে ডিপিপি পাবে, কোশ্চেন প্র্যাকটিস সেট পাবে। এবার ওই ডিপিপিটা করে নিলে সবগুলো ডিপিপি মিস করবে না, ডিপিপি করে নেবে, সেই দিনই সেই টপিকের ডিপিপি করে নেবে। আর তারপরে কোশ্চেন প্র্যাকটিস করবে কীভাবে? ধরো ডিসি পান্ডের প্রথমে প্রিভিয়াসের কোশ্চেন তুমি ধরো, তুমি একটা চ্যাপ্টার ধরো অন্তত 10 দিন চলছে, তো সেই 10 দিনের মধ্যে তুমি শুরু থেকেই ক্লাস চলছে তখন থেকে তুমি শুরু করে দাও কোশ্চেন প্র্যাকটিস করা। প্রথমে প্রিভিয়াসের কোশ্চেনের ওই টপিকে যে মানে প্রিভিয়াসের কোশ্চেন রয়েছে সেগুলো করে নিলে, তারপরে ডিসি পান্ডে খুললে ডিসি পান্ডে সেই সমস্ত জিনিসগুলো করা শুরু করে দিলে। এরকমভাবে ডিপিপি আর কোশ্চেন প্র্যাকটিসটাকে ভালোভাবে জোর দাও। এটা হলো। এইবার যখন এইগুলো করা হয়ে যাবে, পুরোটা এটা সর্ট আউট হয়ে যাবে, তারপরে আসবে তোমার টেস্টের আগের টাইম। টেস্ট ধরো রবিবারে, তোমার আগে 3 দিন টাইম আছে, বৃহস্পতি শুক্র শনি 3 দিন টাইম আছে। এই 3 দিন তুমি কী করবে? শর্ট নোটসটাকে ভালোভাবে পড়বে, মাল্টিপল রিভিশন করলেই তবেই কিন্তু ভালো কাজ হবে। টেস্টের স্কোর কিন্তু সবচেয়ে ভালো হবে যদি শর্ট নোটসটাকে মাল্টিপল রিভিশন করো। আর মাল্টিপল রিভিশন যদি তুমি এই যে ডিটেল নোট থেকে করতে চাও তাহলে কিন্তু হবে না। এখানে কোশ্চেন অনেক কিছু থাকবে, এখানে কিন্তু হবে না। আমি শর্ট নোটস কীভাবে বানাতে হয় এটা একটা পুরো আলাদা ভিডিও বানাবো, একটা কীভাবে শর্ট নোটস বানাতে হয়। কিন্তু আপাতত এটা জেনে রাখো যে ডিটেল নোটসের মধ্যে কোশ্চেন সব থাকে, শর্ট নোটসের মধ্যে সেসব থাকবে না। মানে পিন পয়েন্টের কথাবার্তা থাকবে। একটা A4 পেজের মধ্যে বোথ সাইডে একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এরকম শর্ট নোটস হতে হবে, ক্রিস্প একদম। তো এখানে শর্ট নোটসের রিভিশনটা হলো ভালো করে। এবার শর্ট নোটসের রিভিশনের পরে তারপর সেখান থেকে কী দিতে হবে? টেস্ট দিতে হবে। বোঝা গেছে? টেস্ট দিতে হবে। শর্ট নোটসের রিভিশনের পরে তারপরে টেস্ট। এইবার যে টেস্ট দিলে সেই টেস্টের এবার অ্যানালিসিস করতে হবে। এখানে আসছে একটা পয়েন্ট, সেটাও আর একটা ডিটেল ভিডিও বানাবো যে কীভাবে টেস্টের অ্যানালিসিস করতে হয়। কিন্তু এই যে টেস্ট দেওয়ার পরে এবার আসছে অ্যানালিসিস। এটা একটা মেন ফ্যাক্টর। তুমি টেস্ট দিয়ে দিলে কিছু করলে না, টেস্ট ওই পেপার ফেলে রেখে দিলে কোনো লাভ হবে না। টেস্টে অ্যানালিসিস করতে হবে যে কোনটা কতটা ঠিক হয়েছে, কতটা ভুল হয়েছে, এটা জানার জন্য। তো এবার যে অ্যানালিসিসটা করলে, অ্যানালিসিসের মধ্যে এবার কী আসবে? কিছুটা ভুল হবে, কিছুটা ঠিক হবে। ঠিক তো যেগুলো সেগুলো তো মানে বোঝাই গেল যে সব ঠিক, ওটা কোনো সমস্যা নেই, মানে ওই জিনিসগুলো আমার পুরোপুরি ক্লিয়ার আছে। কিন্তু যেগুলো ভুল হবে সেই ভুলগুলোকে একটা মিস্টেক বুক বানাতে হবে, একটা মিস্টেক বুক। এই জিনিসটা অনেকেই করে না, এটা করতে হবে। একটা খাতা নেবে, সেই খাতার মধ্যে সে একটা পয়েন্ট ওয়াইজ লিখতে থাকবে যে কী ভুল হলো। বোঝা গেছে? আমি একটা খুব পাতি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো তুমি একটা জিনিস জিজ্ঞেস করলো যে এই যে থার্ড ল জিজ্ঞেস করা হলো তোমাকে, যে থার্ড লটা কাট দেওয়া।
4টে অপশান আছে। এবার তার মধ্যে ধরো আইনস্টাইন আছে, নিউটন আছে, এরকম আছে। আমি খুব পাতে একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। তো সেখানে তুমি আনসার করলে হচ্ছে আইনস্টাইন, ভুল করে, নিউটন দিলে না। এবার তুমি কি যখন এখানে এই যে মিস্টেক তোমার হলো, এটা তুমি মিস্টেক বুকে যখন লিখবে, তখন কি তুমি ওটা এরকমভাবে লিখবে যে এই যে কোশ্চেনটা পুরোপুরি লিখে 4টে অপশান লিখে তারপরে আসলটাকে টিক মারলে, মানে সঠিকটাকে টিক মারলে, এরকম করবে না। ডাইরেক্ট আনসারটাকে লিখতে হবে, পূর্ণ বাক্যে আনসারটাকে লিখতে হবে যে থার্ড ল ওয়াজ গিভেন বাই নিউটন, এরকম। একটা এক্সাম্পল দিলাম আর কি, সবচেয়ে শর্টে বোঝার জন্য। তাহলে এই যে অ্যানালিসিসের পরে মিস্টেক বুকের মধ্যে কী থাকবে, আমি যেগুলো পারলাম না সেই আনসারগুলো এর মধ্যে থাকবে, লেখা থাকবে, যাতে আমার পরে রিভিশন করতে সুবিধা হয়। এইবার যখন পরে আমার এই যে ধরো একটা চ্যাপ্টার যে টেস্ট হয়ে গেল, এবার যখন 2 মাস পরে 3 মাস পরে মাল্টিপল চ্যাপ্টার একসঙ্গে রিভিশন হবে, মানে একসঙ্গে টেস্ট হবে, তখন তো রিভিশন আবার করতে হবে। তখন রিভিশনটা কীভাবে করতে হবে, তখন এই যে আগের যে ফর্মুলা শিট অ্যান্ড শর্ট নোটস প্লাস এই যে মিস্টেক বুক, এটা মাথায় রাখতে হবে। এই যে শর্ট নোটস মিস্টেক বুক আর এদিকে ফর্মুলা শিট, এই যে তিনটে একসঙ্গে রিভিশন করতে হবে। রিভিশন করার পরে তারপরে টেস্ট দিতে হবে। বোঝা গেল? এটা একটা কিন্তু কনসিস্টেন্ট একটা প্রসেস, যেটা পুরোপুরি করতে হবে, যেটা কোনো জায়গায় থামা যাবে না, পুরোপুরি করে থাকতে হবে। মানে এটা অনেক বড় একটা কনসিস্টেন্সির ব্যাপার থাকে এখানে, যে এটা যদি একবার করে আমি সাইকেলটা বন্ধ করে দিলাম হবে না, কিন্তু সাইকেলটাকে কন্টিনিউ করতে হবে শেষ অবধি, সেই মে মাসের 2026-এর মে মাস অবধি, প্রথম রবিবার অবধি এটা কন্টিনিউ করতে হবে, তবেই এটা হবে। তো এখানে একটা জিনিস লেখা আছে যে অলওয়েজ মেক এ ট্র্যাক রেকর্ড অফ ইউর টেস্ট পারফরমেন্স। মানে এই যে কোন ডেটে কটা টেস্ট দিলে, মানে কোন ডেটে কোন টেস্টটা দিলে, সেটা একটা ছক করবে, একটা খাতায় ছক করবে। তো সেই ডেটটা দিলে, সেই টেস্টটা দিলে, কোন ব্যাচের টেস্ট কবে দিয়েছো, আর টোটাল নাম্বার, পিসি, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, এই 4টের আলাদা আলাদা নাম্বার আর টোটাল নাম্বার, এই সবগুলো আলাদা আলাদা করে লিখবে একটা ছকের মধ্যে, প্রত্যেকবারে কত করে হয়েছে এটা দেখতে হবে। মানে এটা ট্র্যাক রেকর্ড থাকবে যে তুমি আগের চেয়ে তোমার পরেরটা বেটার হচ্ছে কিনা দেখার জন্য। হয়তো কবে কোন টেস্ট দিয়েছি, কী মানে নাম্বার, সেটা নিজেই জানি না, ওটা তো করলে হবে না, নিজেরই এটা ট্র্যাক রেকর্ড রাখতে হবে। তো এই ছিল একটা ব্যাপার। এবার টেস্ট দেওয়ার পরে তো তার সেফ স্কোরটা কীরকম আসতে পারে, যে এটা আসলেই বুঝে নেবো যে এটাই ঠিক আছে, এর চেয়ে কম হলে খারাপ। তো কোয়েশ্চেন যে সেফ স্কোর, সেটা ডিপেন্ড করে কিসের উপরে, ম্যাক্সিমামটাই কোয়েশ্চেন ডিফিকাল্টি লেভেলের উপর ডিপেন্ড করে। কোয়েশ্চেন ওই যত, মানে যদি অ্যাসপিরেন্ট বেশি হয় তাতে ওরকম ব্যাপার নেই, কিন্তু কোয়েশ্চেন ডিফিকাল্টি সবচেয়ে বেশি ম্যাটার করে। যেহেতু নিজে টেস্ট দিচ্ছ এখন তো ওরকমভাবে কতজন অ্যাসপিরেন্ট সেটা দেখা যাচ্ছে না, এখন কোয়েশ্চেন ডিফিকাল্টিটাই মেন। তখন কোয়েশ্চেন ডিফিকাল্টির মধ্যে যদি ইজি কোয়েশ্চেন হয়, নিজেই দেখে বুঝে যাবে যে কোয়েশ্চেন ডিফিকাল্টি লেভেল কীরকম। যদি ইজি হয় তাহলে 145 তো ইজিলি করা যায়, 150+ করা যেতে পারে, মিনিমাম বলছি, এটা নিচে গেলে কিন্তু হবে না, এটা মিনিমাম 145+ পেতেই হবে ইজি যদি কোশ্চেন হয়, কারণ কম্পিটিশন বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে। এবারে যা কোশ্চেন এসেছিল তার জন্য সবাই হাই লেভেলের প্রিপারেশন নিচ্ছে, যেই লেভেলের প্রিপারেশন নিচ্ছে, তো তোমাকেও সেভাবে এগোতে হবে। তো এবার যদি মডারেট কোশ্চেন হয়, মডারেট কোশ্চেনের ক্ষেত্রে 130+ হতে পারে, মডারেট কোশ্চেনের জন্য 130+। আর যদি একটা স্ট্যান্ডার্ড টাফ কোশ্চেন হয়, মানে 45টার মধ্যে যদি 35 থেকে 40টা ইজি হয়, মানে ইজি বলবো না, যদি 30টা ইজি হয়, বাকি 10টা মডারেট হয় আর 5টা টাফ হয়, যদি এরকম, যেটাকে স্ট্যান্ডার্ড কোশ্চেন সেট বলে, সেটা যদি হয় তাহলে 110+। আর যদি নিট 2025-এর মতো সুপার টাফ আসে, আউট অফ সিলেবাস আসে, ওএস মানে আউট অফ সিলেবাস, যদি এরকম আসে তাহলে কিন্তু সেটা 70 থেকে 80-র মধ্যে হলেই হয়ে যাবে, খুব যদি টাফ আসে। তো এইরকম ব্যাপার, যে নিজের যেরকম দেখতে হবে 145+, এটা যদি একদম, এটা হচ্ছে একদম ন্যাচারাল, একদম ইজি যদি কোশ্চেন আসে। আর স্ট্যান্ডার্ড টাফ যেটা, এইরকম লেভেলের কোশ্চেনটাই হওয়া উচিত, স্ট্যান্ডার্ড টাফ, তাতে 110+ পেলেই হয়ে যাবে এরকম। সেফ স্কোর এখন নিজে ভাবতে পারো, এবার নিজের টেস্ট পেপারটা কীরকম আসে তার উপর ডিপেন্ড করবে। যেমন অ্যালেনের টেস্ট পেপার আগাগোড়াই একটু টাফ আসতো, একটু স্ট্যান্ডার্ড আসতো, স্ট্যান্ডার্ড টাফ বলবো ওদেরকে। এই মডারেট টু স্ট্যান্ডার্ড টাফ, এর মধ্যে অ্যালেনের কোশ্চেন পেপার ঘোরাফেরা করে, ওরা সুপার টাফ দেয় না, ওরা এই দুটোর মাঝামাঝি, এবার খুব ইজিও দেয় না। আকাশের টেস্টটা কিছুটা ইজি হয়, আর পিডব্লিউ টেস্টটা মোটামুটি ইজি টু মডারেটই আসতো আগে, এখন আবার একটু বাড়িয়েছে, মডারেট টু স্ট্যান্ডার্ড টাফ করেছে এটা। তো এরকম ব্যাপার, যে এই যে সেটটা বললাম, এটাতেই মাথায় রাখতে হবে সেফ স্কোর টেস্টের জন্য। এবার টেস্টের কথা আবারও যেটা বললাম, আগে যেটা বলেছিলাম, যে অলওয়েজ ইন পেন অ্যান্ড পেপার মোড, পেন পেপার মোডেই দিতে হবে, কিন্তু কোনো রকম ওই এতে করলে হবে না, অনলাইন টেস্ট দিলে হবে না, এটাকে পুরোপুরি পেন অ্যান্ড পেপারে পিডিএফ মোডেই করতে হবে। এখানে পিডিএফ প্রিন্ট করতে হবে, পিডিএফ নিয়ে সেটাকে প্রিন্ট করতে হবে, পিডিএফ প্রিন্ট করে তারপরে কিন্তু টেস্ট দিতে হবে। পিডিএফ প্রিন্ট করবে আর ওএমআরের কিছু জেরক্স করে নেবে, ওএমআরে জেরক্স করে নেবে।
আর আমার টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে ওই জয়েন করে যেও। কোনো সমস্যা হলে ডাইরেক্ট আমি ওর সঙ্গে ওখানে কানেক্টেড আছি, ওখানে জিজ্ঞেস করে নিও। ডাইরেক্ট জিজ্ঞেস করবে, কোনো অসুবিধা নেই, আমি ওখানে আনসার দিই, ওখানে আমি কানেক্টেড থাকি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ওই ডিসক্রিপশানে আছে, ওখানে পেয়ে যাবে, কমেন্ট বক্সে পেয়ে যাবে, আর আমার এই চ্যানেলের যে ডেসক্রিপশান আছে ওর মধ্যেও পেয়ে যাবে। তো যদি কোনো সমস্যা থাকে তাহলে ওখানে জানিও। ব্যাস, আপাতত এটুকুই।